আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজু আহমেদ। আমি ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের একজন সদস্য। এছাড়াও আমি ট্যাক্সম্যান নামে একটি ট্যাক্স ল ফার্মে সিনিয়র কনসালটেন্ট হিসেবে কাজ করছি। আজকে আমরা আলোচনা করব ট্যাক্স রিটার্ন ফাইলিং ও প্রসিডিউর নিয়ে। ট্যাক্স রিটার্ন ফাইলিংয়ের প্রধান যে খাত আছে সেই খাতটি হলো 7টি। এই 7টির মধ্যে বেতন খাত হতে আয় ও বাড়ি ভাড়া খাত হতে আয় দুটি অন্যতম আয়। আমরা আজকে এই দুটি খাত নিয়ে আলোচনা করব। এছাড়াও আমরা এই কোর্সে শুধু আলোচনার মাধ্যমে সীমাবদ্ধ থাকবো না, আমরা একটি হাতে কলমে রিটার্ন ফাইলিং প্রসিডিউর এবং রিটার্নটি কোথায় দাখিল করতে হবে সেই বিষয়েও আলোচনা করব। এখন প্রশ্ন হলো, আমাদের এই কোর্সটি করলে কারা উপকৃত হবেন? প্রথমে আমি বলে নিচ্ছি, যারা চাকরিজীবী আছেন, বাড়িওয়ালা আছেন, তারা যদি আমার এই কোর্সটি করেন তারা সহজেই নিজের রিটার্ন পূরণ ও দাখিল করতে পারবেন। যারা ট্যাক্স নিয়ে প্র্যাকটিস করতে চান কিংবা ট্যাক্সের প্রতি আগ্রহ আছে, তারাও এই কোর্সটি করলে উপকৃত হবেন বলে আমার বিশ্বাস। তো আমরা মূল কথায় চলে যাই। ট্যাক্স রিটার্ন পূরণ করার ক্ষেত্রে 6টি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম বিষয়টি হচ্ছে আয়ের খাত, দ্বিতীয় বিষয়টি হচ্ছে ব্যয়ের খাত, তৃতীয় বিষয়টি হচ্ছে পূর্ববর্তী সম্পদ, অর্থাৎ 30শে জুন 2018 সালের আগে যে সম্পদগুলো আমি অর্জিত করেছি সেগুলো। 4 নাম্বার হচ্ছে সম্পদ, বর্তমান যেসব সম্পদ আছে, অর্থাৎ 1 জুলাই 2018 থেকে 30শে জুন 2019 পর্যন্ত যেসব সম্পদ আমি অর্জন করেছি। এছাড়া হচ্ছে দান ও ঋণ। এছাড়াও হচ্ছে সর্বশেষ খাতটি হচ্ছে বিনিয়োগের খাত। সরকার নির্ধারিত একটি বিনিয়োগের খাত দেওয়া আছে, একটা চেক লিস্ট দেওয়া আছে, সেটা আমরা আপনাদের প্রোভাইড করব। তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক কিভাবে ট্যাক্স রিটার্ন পূরণ করতে হয়। প্রথমে আমরা দেখে নিই আয়কর রিটার্ন কি। আয়কর কর্তৃপক্ষের নিকট একজন করদাতার বার্ষিক আয়ের তথ্যাবলী নির্ধারিত ফরমে উপস্থাপন করার মাধ্যমে হচ্ছে আয়কর রিটার্ন। আয়কর রিটার্ন ফরম আয়কর কাঠামো বা বিধি দ্বারা নির্দিষ্ট করে দেওয়া আছে। আয়কর আইন অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত ফরমে আয়কর রিটার্ন দাখিল করতে হয়। আয়কর রিটার্ন কোথায় পাওয়া যায়? সকল আয়কর অফিসে আয়কর রিটার্ন ফর্ম পাওয়া যায়। এছাড়াও একজন করদাতা বিনামূল্যে সারা বছর আয়কর অফিস থেকে রিটার্ন ফর্ম সংগ্রহ করতে পারেন। জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট www.nbr.gov.bd থেকেও রিটার্ন ফর্ম ডাউনলোড করা যাবে। রিটার্নের ফটোকপিও গ্রহণযোগ্য। চলুন আমরা ওয়েবসাইটটিতে একটু গিয়ে দেখি কিভাবে রিটার্ন ফর্মটি ডাউনলোড করতে হয়। প্রথমে আমরা এনবিআর ওয়েবসাইটে যাব। এনবিআর ওয়েবসাইটে ফর্ম অংশে যাব। ফর্ম অংশে গিয়ে ইনকাম ট্যাক্স ক্লিক করলেই এই অংশটি চলে আসবে। এবার এই অংশটার যেখানে লেখা আছে রিটার্ন আদার দেন কোম্পানি IT11 গ ইংলিশ, সেটি আমরা ক্লিক করব। এই রিটার্ন ফর্মটি আমরা পূরণ করব। রিটার্নের আরও কিছু ফর্ম আছে, যে কোনো একটা ফর্ম পূরণ করলেই হয়, তবে এই রিটার্ন ফর্মটি অনেকটাই সহজেই পূরণ করা যায়। ব্যক্তি করদাতাদের রিটার্ন যে ফর্ম আছে এটা IT11 ঘ নামে পরিচিত। আমরাও আপনাদের সুবিধার্থে রিটার্নের একটি PDF কপি, একটি ওয়ার্ড কপি, একটি এক্সেল শিট ও একটি ট্যাক্স ক্যালকুলেশন শিট প্রোভাইড করব। এবার চলে আসি, দেখি কারা কারা আয়কর রিটার্ন দাখিল করবেন। যারা বেতনভুক্ত কর্মচারী তাদের আয়কর রিটার্ন দাখিল করার 3টি শর্ত আছে। প্রথম শর্তটি হচ্ছে, যদি তারা সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে 16,000 টাকা মূল বেতন হতে হবে, অথবা উনি যদি বেসরকারি কোনো প্রতিষ্ঠানের কর্মচারী হয়ে থাকেন তাহলে তাকে নির্বাহী পদের কর্মকর্তা হতে হবে। এছাড়াও যদি মোট বেতন বা মোট আয় 2.5 লক্ষ টাকার উপরে হয় তাহলে উনি যে কোনো পদের কর্মকর্তাই হন না কেন তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এখন অনেকেই প্রশ্ন করেন, আসলে কাদের ট্যাক্স ক্যালকুলেশনরা সরকারি চাকরিজীবীদের ট্যাক্স ক্যালকুলেশনের মতো হবে? তো এখানে অনেকগুলো শর্ত আছে, আমি সবগুলো শর্তে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং সরকারি চাকরিজীবীদের যে সুবিধাটা আছে তাদের মূলত 3টা আইটেম ট্যাক্সেবল। আইটেম 3টা হচ্ছে মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস। এই 3টা আয়ের বাইরে যত আয় আছে সবই অকরযোগ্য, অর্থাৎ ট্যাক্সেবল না। এখানেও একটা শর্ত আছে, কারা কারা সরকারি চাকরিজীবী এবং কাদের জন্য এই ট্যাক্স ক্যালকুলেশনটা প্রযোজ্য হবে। আমরা চলে যাই পরের স্লাইডে। আয়কর রিটার্ন দাখিল করার 2টি পদ্ধতি আছে। একটি হচ্ছে ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট বা সর্বজনীন স্বনির্ধারণ পদ্ধতি, আরেকটি হচ্ছে নর্মাল পদ্ধতি। সর্বজনীন স্বনির্ধারণ পদ্ধতির প্রধান যে শর্ত সেটা হচ্ছে 30শে নভেম্বরের মধ্যে দিতে হবে, অর্থাৎ 1 জুলাই থেকে সেই বছরের 30শে নভেম্বরের মধ্যে আয়কর রিটার্নটি দাখিল করতে হবে। আর নর্মালে যে রিটার্নটি দাখিল করা হয় সেটি হচ্ছে নর্মালে যে কোনো সময় রিটার্ন দাখিল করা যায়, তবে এই রিটার্ন দাখিল করার যে শর্তটি হচ্ছে সেটি হচ্ছে এখানে আমি যেটা অ্যাসেসমেন্ট করে দিব সেটা ফাইনাল না, ফার্দার অ্যাসেসমেন্ট করবে
অনারেবল ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস বা যাকে আমরা ডিসিটি বলে থাকি। আর হচ্ছে সাধারণে 30 নভেম্বরের পরে যদি আমি জমা দিই সেক্ষেত্রে 2% করে সরল সুদ দিতে হবে এবং জরিমানা হতে পারে। আমি একটি ট্যাক্স ক্যালকুলেশন দেখিয়ে দিচ্ছি আপনাকে। যদি এরকম হয় কোনো একজন ব্যক্তি 30 নভেম্বরের মধ্যে সে ট্যাক্স রিটার্ন দিতে পারলো না, তাহলে যেটা করতে হবে, সে জানুয়ারি মাসে যদি ট্যাক্স রিটার্নটা দেয় তাহলে এই যে 2 মাস সে ট্যাক্স রিটার্নটা দিল না, তাকে 2% করে প্রতি মাসে সরল সুদ দিয়ে জমা দিতে হবে। এছাড়াও তার জরিমানা ধার্য হতে পারে। ধরুন কারো ট্যাক্স হয়েছে 5,000 টাকা, এবার এর উপর 2% সরল সুদ মানে হচ্ছে 100 টাকা। কেউ জমা দিল জানুয়ারি মাসে, অর্থাৎ 2 মাস দেরি হয়ে গেল, তাহলে হবে 100 × 2 মানে 200 টাকা সরল সুদ দিতে হবে। তাহলে সে যখন ট্যাক্স রিটার্ন জমা দেবে তখন তাকে জমা দিতে হবে 5,200 টাকা। আয়কর আইনে অনেকগুলো তথ্য জমা দিতে হয়, সেই তথ্যগুলোর একটি চেক লিস্ট আছে। ভয়ের কোনো কারণ নেই, আমরা চেক লিস্টটি আপনাদের প্রোভাইড করব। আমরা পূর্বেই বলেছিলাম যে আমরা আয়কর আইনে 6টা খাত ভাগ করে নিব। তার মধ্যে প্রধান যে খাতটা হচ্ছে আয়ের খাত, তার মধ্যে হচ্ছে বিনিয়োগের খাতসমূহ, সম্পদ পূর্ববর্তী, সম্পদ বর্তমান, খরচের খাত, অন্যান্য লেনদেন থাকলে সেগুলো আমরা করে নিব। এছাড়া উৎসে কর কর্তন সনদ, টিডিএস বা অগ্রিম কর সনদ, এআইটি, যেমন গাড়ির ক্ষেত্রে বিআরটিএ এআইটি কেটে রাখে, সেটা আমরা আয়কর রিটার্নের সাথে জমা দিব, কারণ সেটা আয়করের ক্ষেত্রে সমন্বয় করা যায়। আমরা একটি উদাহরণ, আমরা পূর্বেই বলেছিলাম আমরা 2টা খাত নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা খাত হচ্ছে বেতন খাত থেকে আয়, আর দ্বিতীয় খাতটি হচ্ছে বাড়ি ভাড়া খাত। বেতন খাত থেকে আয় পরিগণনার ক্ষেত্রে নিম্নোক্ত ডকুমেন্টগুলো লাগবে বা দলিলাদি লাগবে। তার মধ্যে প্রধান যেই দলিল লাগবে সেটা হচ্ছে বেতনের বিবৃতি, কোম্পানির উৎস কর কর্তন সনদ সহ। আমরা একটা বেতনের বিবৃতি এখনই দেখব। এই হচ্ছে একটি বেতনের বিবৃতি বা যেটাকে আমরা স্যালারি স্টেটমেন্ট বা স্যালারি সার্টিফিকেট বলে থাকি। এখানে করদাতা গোলাম জাকারিয়া শাকিল, তার 3 নাম্বার থাকবে, সে এই খাতগুলো থেকে আয় হয়েছে তার। বেতনের মধ্যে যেমন বেসিক পে আছে, তার মধ্যে আছে হাউস রেন্ট অ্যালাউন্স আছে, বোনাস আছে, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স আছে, কনভেন্স অ্যালাউন্স আছে, মেডিকেল অ্যালাউন্স আছে, এলএফএ বা লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্ট বা লিভ অ্যাসিস্ট্যান্ট যেটা বলি নাই কেন, এটা আছে। এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড সেটা আছে। এবং টোটাল সে বেতন পেয়েছে 36,90,915 টাকা। এটা হচ্ছে তার স্যালারি স্টেটমেন্ট। এবং এই স্যালারি স্টেটমেন্টে আপনারা দেখুন এখানে নিচে অলরেডি লেখা আছে টিডিএস কত টাকা কাটা হয়েছে, এবং এটা কোম্পানি থেকে লিখে দিবে এবং কোম্পানি স্বাক্ষর করে দিবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। এরকম হতে পারে, এটা জেনারেটেড হতেও পারে, সেক্ষেত্রে স্বাক্ষর নাও থাকতে পারে। এবার আসি আমরা বাড়ি ভাড়ার আয় কীভাবে পরিগণনা করব। বাড়ি ভাড়ার আয় পরিগণনার ক্ষেত্রে আমরা মোট অঙ্কটা নিব, তারপর এর মধ্য থেকে পৌরকর পরিশোধ যেটুকু হয়েছে সেটুকু বাদ দিব, ভূমি রাজস্ব বাদ দিব। যদি এরকম থাকে লোন থাকে ওই বাড়ির উপর, তাহলে ওই লোনের থেকে সুদের অংশটা বাদ দিব। আর যতটুকু ভ্যাকেন্সি অ্যালাউন্স ছিল, ভ্যাকেন্সি অ্যালাউন্সটা হচ্ছে যতদিন বাড়িটা খালি ছিল ওই পরিমাণ অংশ বাদ যাবে। ভয়ের কোনো কারণে আমরা দেখাবো এটা। আমি আগেই বলেছিলাম, আমি একটা উদাহরণ দিব। সেইখানে উদাহরণে গোলাম জাকারিয়া শাকিল 1 জুলাই 2018 থেকে 30 জুন 2019 পর্যন্ত নিম্নোক্ত খাতে বিনিয়োগ করেছে। তার মধ্যে আছে সেভিংস সার্টিফিকেট বা সঞ্চয়পত্র যেটা আমরা বলে থাকি, সেখানে সে বিনিয়োগ করেছে 5 লক্ষ টাকা। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়েছে 1 লক্ষ টাকা। ডিপিএসে বিনিয়োগ করেছে 60,000 টাকা, এবং ডিপিএস এর লিমিট দেওয়া আছে 60,000 টাকার উপরে বিনিয়োগ করা যাবে না। এবং সে প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ করেছে 3,11,328 টাকা। এছাড়া সে শেয়ারের খাতে বিনিয়োগ করেছে 4 লক্ষ টাকা। প্রভিডেন্ট ফান্ডটা সাধারণত যে প্রভিডেন্ট ফান্ড আছে যেটা বেতন খাতে দেওয়া আছে তার 2 গুণ হিসেবে ধরা হয় যদি সেটা রিকগনাইজ থাকে। তো এইখানে যে উদাহরণ আমরা দেখিয়েছি গোলাম জাকারিয়া শাকিলের ক্ষেত্রে, তার প্রভিডেন্ট ফান্ডটা রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। আর ডিপিএস এর ক্ষেত্রে একটা কথা বলতেই হয়, ডিপিএসটা 60,000 টাকার উপরে বিনিয়োগ করলেও কোনো বিনিয়োগ কর রেয়াত পাওয়া যায় না। আর বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগ করলে কর রেয়াত পাওয়া যায়। তো বিনিয়োগের ক্ষেত্রে কোন কোন খাতে বিনিয়োগ করব তার একটা চেক লিস্ট আছে, ভয়ের কোনো কারণ নেই, আমরা সেটা প্রোভাইড করব। গোলাম জাকারিয়া শাকিলের এই সম্পদগুলো আছে যে সে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। এই সম্পদগুলো 1 জুলাই 2018 পূর্বে। আমাদের মনে রাখতে হবে আমরা রিটার্নটা ফাইলিং করব 1 জুলাই 2018 থেকে 30 জুন 2019 মধ্যে যেসব ট্রানজ্যাকশন হয়েছে, যেসব আয় হয়েছে, যেসব সম্পদ হয়েছে, সেগুলোর উপর ভিত্তি করে আমরা রিটার্নটা পূরণ করব। এই সম্পদগুলো সে পূর্বে অর্জন করেছে
পহেলা জুলাইয়ের পূর্বে। এছাড়াও পহেলা জুলাইয়ের পূর্বে তার এফডিআর ছিল 6 লাখ টাকা, ক্যাশ ইন ব্যাংক ছিল 2 লক্ষ টাকা, ক্যাশ ইন হ্যান্ড বা নগদ তহবিল ছিল 2 লক্ষ টাকার, অলংকার তার ছিল 30 ভরি, কিন্তু যেটার অর্জন মূল্য শূন্য, কারণ সাধারণত অলংকারগুলো গিফট হয়ে আসে, তো সে এটা গিফট পেয়েছে, সেজন্য এটার অর্জন মূল্য শূন্য। তার ইলেকট্রনিক ইকুইপমেন্ট আছে 2 লক্ষ টাকার, তার ফার্নিচার আছে 1 লক্ষ টাকার, টোটাল 13 লক্ষ টাকা তার পূর্বে সম্পদ ছিল। এই বছর গোলাম জাকিরিয়া শাকিল একটি গাড়ি কিনেছে যার মূল্য 13 লক্ষ টাকা, সে সঞ্চয়পত্র বিনিয়োগ করেছে 5 লক্ষ টাকার, সে ডিপিএস করেছে 60,000 টাকার, এছাড়া পিএফ যেটা বলেছি সেটাতে সে ইনভেস্ট করেছে, এছাড়া শেয়ার সার্টিফিকেট মানে এই বছর সে শেয়ার কিনেছে 4 লক্ষ টাকার। তার অন্যান্য লেনদেনের মধ্যে আছে সে ব্যাংক লোন নিয়েছে 4 লক্ষ টাকার, এবং সে তার আপন ভাইকে দান করেছে 3 লক্ষ টাকার। সাধারণত ব্যাংক লোন নেওয়ার ক্ষেত্রে তখন ব্যাংক থেকে একটা ডকুমেন্ট নিতে হয় বা স্টেটমেন্ট নিতে হয় যে এই বছরে তার লোনের পরিমাণ কত ছিল। আর গিফট টু ব্রাদার, আপন ভাইকে যদি 5 লক্ষ টাকা পর্যন্ত দান করা যায়, আপন ভাই খেয়াল রাখতে হবে দানের ক্ষেত্রে ভাই, বোন, বাবা, মা, সন্তান এদেরকে দান করলে যদি 5 লক্ষ টাকা নিচে হয় তাহলে সেটা ব্যাংকিং মাধ্যম না হলেও চলবে, ক্যাশও দান করা যায়। কিন্তু যদি 5 লক্ষ টাকার উপর হয় তাহলে অবশ্যই ব্যাংকিং মাধ্যম হতে হবে। আমরা বিষয়টা একটু পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি। দানের ক্ষেত্রে আমরা যে বিষয়টা বলছিলাম, দুঃখিত আমাকে ক্ষমা করবেন, আমার হাতের লেখা খুবই খারাপ। তো দানের ক্ষেত্রে যে বিষয়টা বলছিলাম, 5 লক্ষ টাকার নিচে যদি দান হয় সেক্ষেত্রে নগদের প্রদান করতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু দান যদি 5 লক্ষ টাকার উপরে হয় তাহলে অবশ্যই ব্যাংকিং মাধ্যমে করতে হবে। যদি এটা ব্যাংকিং মাধ্যমে না করা হয় তাহলে এইটা অন্য অন্য সূত্রে আয় হিসেবে টোটাল অ্যামাউন্টটাই ট্যাক্সেবল ইনকামে পরিণত হবে। সুতরাং দানের ক্ষেত্রে সাবধান, ব্যাংকিং মাধ্যম ছাড়া 5 লক্ষ টাকার উপরে কখনোই দান করা যাবে না। আর আমি আগেই বলেছি দান কাদের কাদের করা যাবে, তো আমি আরেকবার রিপিট করছি কাদের কাদের দান করা যাবে। ভাই ভাইকে দান করতে পারবে, বোন বোনকে দান করতে পারবে, ভাই বোনকে করতে পারবে, বোন ভাইকে করতে পারবে, বাবা মাকে করতে পারবে, মা বাবাকে করতে পারবে, স্বামী স্ত্রীকে করতে পারবে, স্ত্রী স্বামীকে করতে পারবে, এছাড়াও বাবা মা সন্তানকে দান করতে পারবে। আমি পূর্বে বলেছিলাম যে আমরা কোন কোন খাতে খরচ করব সেটাও ট্যাক্স রিটার্নে দেখাতে হবে। আমরা পরবর্তীতে সরাসরি ট্যাক্স রিটার্নে দেখিয়ে দেব আমরা কোন কোন খাতে খরচ করেছি। এই খরচগুলো হচ্ছে আমার ব্যক্তি খাতের খরচ, যেমন আমার বাসা ভাড়া কত দিয়েছি, আমার ফুড এক্সপেন্স কত গেছে, আমার ট্রাভেল এক্সপেন্স কত গেছে, এই বিষয়গুলো এই খরচের খাতে আসবে। আমরা পূর্বে বলেছিলাম যে যেখানে যেখানে টিডিএস বা এইটি কেটে রাখা হয়েছে সেগুলো আমরা সমন্বয় করব। তো আমরা দেখতে পারতেছি যে আমাদের দুইটা খাতে টিডিএস ও এইটি কেটে রাখা হয়েছে। একটি খাত হচ্ছে স্যালারি টিডিএস, সেখানে 3 লক্ষ টাকা কেটে রাখা হয়েছে। আরেকটা হচ্ছে গাড়ির ক্ষেত্রে এইটি, যেটা বিআরটিএ থেকে 15,000 টাকা করে কেটে রাখা হয়েছে, এবং সেটা অবশ্যই ডকুমেন্ট থাকতে হবে। এবার আমরা সরাসরি রিটার্ন পূরণে চলে যাব। যেমন আমরা একটা উদাহরণ দেখিয়েছিলাম গোলাম জাকিরিয়া শাকিলের, সেখানে গোলাম জাকিরিয়া শাকিল তার মূল বেতন বা বেসিক পে ছিল 15,56,616 টাকা, যেটা সম্পূর্ণ অঙ্কটাই ট্যাক্সেবল। আমরা একটা এক্সেল শিট করেছি এই পূরণের ক্ষেত্রে, এটা আমরা আপনাদের প্রোভাইড করব। তো চলুন পূরণ করা যাক।